আসসালামু আলাইকুম। সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। বিপ্লবের পর গণতন্ত্রের চেহারাটা কেমন হবে? অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত। বিপ্লবের পর গণতন্ত্রের চেহারাটা কেমন হবে? শেখ হাসিনা সরকারের পতনের পর যখন বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও নির্বাচনের বাইরে রাখার নানান তৎপরতা চলছে, তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিন্ন কথা বলছেন। তার ভাষায়, আওয়ামী লীগ নির্বাচনের অংশ নিতে চাইলে নেবে, আমি তো সিদ্ধান্ত নেওয়ার মালিক না, আমি নির্বাচন করব, অন্য দলগুলোও করবে, জনগণ যাদের বেছে নেবে তাদেরই সিদ্ধান্তই চূড়ান্ত। সেই সঙ্গে তিনি ও যোগ করেছেন, যেই ব্যক্তিগুলো গণহত্যা, দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত তারা যেন নির্বাচনে অংশ না নেন, সেটাই আমাদের বক্তব্য। আওয়ামী লীগ শাসন আমলে বিএনপির যেসব নেতারা বারবার কারারুদ্ধ ও মামলা হামলার শিকার হয়েছেন তাদের মধ্যে মির্জা ফখরুল অগ্রগণ্য। সর্বশেষ গত 28 অক্টোবরের সমাবেশ পণ্ড হওয়ার একদিন পর রাত ৩টায় তাকে বাসা থেকে ধরে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে মামলার সংখ্যা প্রায় শখানেক। বাংলাদেশে মির্জা ফখরুলই একমাত্র নেতা যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েও শপথ নেননি। সংসদ সদস্য হিসেবে পাওয়া সুযোগ সুবিধার চেয়েও তিনি দলের মর্যাদাকে বেশি গুরুত্ব দিয়েছেন। মির্জা ফখরুল ব্যক্তিগত খেদ ও মনোবেদনা ভুলে গিয়ে দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘমেয়াদে যেটি ভালো মনে করেছেন সেটাই বলেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে তিনি বলেন, না, আমরা চাই না দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কোনো রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। এক্ষেত্রে আমরা আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার কথা মনে করতে পারি। জামায়াতকে নিষিদ্ধ করায় আওয়ামী লীগ লাভবান হয়নি, বরং জামায়াতের প্রতি মানুষের সহানুভূতি বেড়েছে। প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে মির্জা ফখরুল এমন কিছু কথা বলেছেন যা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার পছন্দ হবে না। এমনকি বিএনপি ও জোটের কট্টরপন্থী নেতারাও ভালো চোখে দেখবেন না। আওয়ামী লীগ পতনের পর এর কৃতিত্ব নিয়েও রাজনৈতিক দল ও ছাত্র নেতাদের মধ্যে মতভেদ স্পষ্ট। বৈষম্য বিরোধী ছাত্র নেতারা মনে করেন, রাজনৈতিক দলগুলো 15 বছর আন্দোলন করেও স্বৈরাচারের পতন ঘটাতে পারেনি, তারা ঘটিয়েছে। তাদের কেউ কেউ একে বিপ্লব ও দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেছেন। কিন্তু একটি দেশের স্বাধীনতা একবারই আসে। 47কে নাকচ করেই 71 এসেছিল। 2024 71কে নাকচ করেনি, 2024 71কে নাকচ করেনি, বরং 71-এর যে মৌল চেতনা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও বৈষম্য অবসান, সেই পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে। ছাত্র আন্দোলনের বিজয়ের প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, আমরা রাজনীতিকেরা পুরো ক্ষেত্রটা তৈরি করেছি। জুলাইয়ের এই আন্দোলন শুরুর আগ পর্যন্ত আপনারা দেখছেন আমরা কিভাবে আন্দোলন করেছি। এমনকি এই জুলাইয়ের সবার আগে জেলে গেছে আমাদের লোকজন। এই আন্দোলনে আমাদের হিসাব মতে 422 জন বিএনপি নেতা কর্মী সমর্থক নিহত হয়েছেন। আন্দোলনের ক্ষেত্রটা পুরোপুরিভাবে তৈরি করা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের চরিত্র নিয়েও প্রশ্ন উঠেছে। কেউ বলেছেন এটা বিপ্লবী সরকার, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যেহেতু এই সরকার প্রতিষ্ঠিত, কিন্তু বাস্তবে তারা বর্তমান সংবিধানের অধীনেও আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছেই শপথ নিয়েছেন। এটা সাংবিধানিক সরকার। প্রশ্ন উঠেছে, সংস্কারের পর নির্বাচন, না নির্বাচনের পর গঠিত রাজনৈতিক সরকার সংস্কার কাজ করবেন? বিএনপি ও তাদের সহযাত্রী দলগুলো মনে করেন, নির্বাচিত সরকারকেই রাষ্ট্রের প্রকৃত সংস্কারের কাজটি করতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের দায়িত্ব নিলেও তারা কোনো বিপ্লবী সরকার নয়, বর্তমান সংবিধানের অধীনেই তারা শপথ নিয়েছেন। মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনাকে যদি প্রশ্ন করি যে হু আর ইউ, আপনি কে, এসব সংস্কার করেছেন, সংবিধান সংস্কার করেছেন, আপনার স্ট্যাটাস কি? এটা আন্দোলন করে ছেলেরা আপনাকে বসিয়ে দিয়েছে আর আপনি সব দায়িত্ব পেয়ে গেছেন? আই ডোন্ট থিংক সো। আপনাকে অবশ্যই এটা জনগণের মাঝ থেকে আনতে হবে, আর জনগণ থেকে আসার একমাত্র পথ হচ্ছে নির্বাচন। গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম অবশ্য বলেছেন, উপদেষ্টা পরিষদ বিপ্লবকে রিপ্রেজেন্ট করে, তারা জনগণের সরকার। এই সরকার যে অভিপ্রায় অনুযায়ী গঠিত তা কেউ অস্বীকার করছেন না। অন্তর্বর্তী সরকার প্রথমে সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রীয় সংস্কারের উদ্দেশ্যে গঠিত 6 কমিশন রিপোর্ট দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ভবিষ্যৎ রূপরেখা ঠিক করবে। রাজনৈতিক দলগুলো এর সঙ্গে একমত হয়নি। তারা বলেছেন, কমিশন সবকিছু ঠিক করে তাদের সঙ্গে
বসার অর্থ হয় না। রাজনৈতিক দলগুলোই জনগণের প্রতিনিধিত্ব করে। কমিশনের সদস্য বাছাই সহ পুরো সংস্কার প্রক্রিয়া তাদের ভূমিকায় থাকা উচিত। 1 অক্টোবর থেকে কমিশনগুলোর কাজ শুরুর কথা থাকলেও তা হয়নি। অবশ্য সরকারের একটি সূত্র জানিয়েছে, কমিশন প্রধানেরা কাজ শুরু করে দিয়েছেন, বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসছেন। এই প্রেক্ষাপটে 6 কমিশনের কাজের অগ্রগতি জানতে আজ শনিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডেকেছেন তার সাফল্য নিয়েও প্রশ্ন আছে। কিন্তু বৈঠকের ধরন নিয়ে কোনো নেতা অসন্তোষ প্রকাশ করেছেন। বিএনপি ও জামায়াতকে আলাদাভাবে আমন্ত্রণ জানানো হলেও গণতন্ত্র মঞ্চের শরিকদের ডাকা হয়েছে যৌথভাবে। আলাপকালে গণতন্ত্র মঞ্চের একজন নেতা জানান, তাদের জন্য নির্ধারিত সময় আধা ঘন্টা। এই বৈঠক সংস্কার কমিশন ছাড়াও আসন্ন দুর্গাপুজোর সময় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা হবে, ফলে তাদের মতামত জানানোর সুযোগ কমই থাকবে। বৃহস্পতিবার এই পর্যন্ত জাতীয় পার্টির নেতারা আমন্ত্রণ পাননি। প্রথম দফায় জাতীয় পার্টিকে আমন্ত্রণের বিষয়ে অনেকে আপত্তি জানিয়েছিলেন। তাদের বক্তব্য হলো, 14 দলের নেতারা যদি স্বৈরাচারের সহযোগী হিসেবে অভিযুক্ত হয়, জাতীয় পার্টি নয় কেন? নাগরিক সমাজের অনেকেই মনে করেন আওয়ামী লীগ ও বিএনপি দুটোই পরীক্ষিত, ক্ষমতায় থাকতে কেউ গণতন্ত্র দিতে পারেনি। এ অবস্থায় রাজনীতিতে তৃতীয় ধারা প্রতিষ্ঠা জরুরি, কিন্তু সেটা কাদের নিয়ে? জামায়াত বা জাতীয় পার্টি নিশ্চয় নয়। দিশাহারা বামেরাও কোনো পথ দেখতে পারছেন না। তাহলে কারা সেই নতুন পথের যাত্রী হবে? প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক মাহফুজুল আলম অন্তর্বর্তী সরকারের কাছে সংস্কার ও নির্বাচন নিয়ে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে সংস্কার ও নির্বাচনের প্রশ্নে দুটি রোডম্যাপ চেয়েছে জামায়াত ইসলামী। আজ শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা সংলাপ শেষে বেরিয়ে সেখানে অপেক্ষমাণ সাংবাদিকদের এ কথা বলেন জামায়াতে আমির শফিকুর রহমান। প্রধান উপদেষ্টার সঙ্গে প্রায় 1 ঘন্টা আলোচনা করেন জামায়াত নেতারা। সংলাপে জামায়াতের পক্ষ থেকে সংস্কারকে 1 নাম্বার অধিকার হিসেবে তুলে ধরা হয় বলে জানান শফিকুর রহমান। তিনি বলেন, সংস্কারের সময় কি হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। আমরা দুটি বিষয় চেয়েছি, একটা রোড ম্যাপ হবে সংস্কারের, আরেকটা নির্বাচনের। সংস্কার সফল হলে নির্বাচন সফল হবে। দুটি বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতে আমির বলেন, 9 অক্টোবর আপনাদের মাধ্যমে সংস্কারের ব্যাপারে আমরা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতে আমির বলেন, 9 অক্টোবর আপনাদের মাধ্যমে সংস্কারের ব্যাপারে আমাদের প্রস্তাবনাগুলো আমরা জাতির সামনে উন্মুক্ত করব। আমরা আপনাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব। কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কি কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে। সরকার দেশ শাসনের জন্য আসেনি, দেশ শাসনের সুষ্ঠু পথ বিনির্মাণের জন্য তারা এসেছে বলেও মন্তব্য করেন জামায়াতে আমির। তিনি বলেন, সরকারের কাজ হচ্ছে গত 3টি নির্বাচনে জাতি বঞ্চিত হয়েছে, সেক্ষেত্রে একটা গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার পরিবেশ তৈরি করা। এজন্য কিছু মৌলিক বিষয়ে তাদের সংস্কার করতেই হবে। কি কি মৌলিক বিষয়ে তারা সংস্কার করবে, সংলাপে আমরা সেই বিষয়ে আমরা সেই বিষয়ে কথা বলছি। শফিকুর রহমান জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে কথা হয়েছে। জনগণ এবং সরকার একসঙ্গে কিভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে পারে, সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ রাখতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে। তিনি বলেন, আমরা আশা করছি বর্তমান যে সরকার আছে তারা কোনো ধরনের পক্ষ বিপক্ষের মানসিকতা না নিয়ে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেশের একটা ভালো পর্যায়ে নিয়ে নির্বাচন দিতে সক্ষম হবেন। জামায়াতে আমির বলেন, আমরা শুরু থেকে বলে আসছিলাম সংস্কারের জন্য সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব। এটা দেরি হবে না, এভাবে আমরা সামনে আগাতে চাই। দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য করণীয় কি, এমন একটি প্রশ্ন এসেছিল। আমরা এই বিষয়ে আলোচনা করেছি। শফিকুর রহমানের নেতৃত্বে সংলাপে অংশ নেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আনম শামসুল ইসলাম, মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম প্রমুখ। এতে সরকারের দিক থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন উপদেষ্টা হাসনা তারিফ, আদিলুর রহমান খান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।